Hello my dear students, welcome to SBT online teaching once again. আজকে আমরা যে টেক্সটটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 11 এর নতুন সিলেবাস অনুযায়ী একটি সুন্দর কবিতা দ্য ব্যাঙ্গল সেলার্স, যেটি লিখেছেন সরোজিনী নাইডু। কবিতাটা পড়তে গিয়ে আমাদেরকে যেই যেই জিনিসগুলো জানতে হবে সেগুলো অ্যাট এ গ্ল্যান্স একবার আগে প্রথমে দেখে নিই, তারপরে পরপর পর্যায়ক্রমে সেগুলো নিয়ে আলোচনা করা যাবে বিস্তারিত। তো কন্টেন্টস এরকম থাকবে, প্রথমে ইন্ট্রোডাকশনটা পড়তে হবে, তারপরে আমরা পড়ব থিম অর্থাৎ এই বিষয়বস্তুটা কি রয়েছে, তারপরে কবিতার ফর্ম নিয়ে আলোচনা করব, তারপর কবিতাটা সম্পর্কে একটু আলোচনা করতে হবে, কি কি পোয়েটিক ডিভাইসেস এর মধ্যে ইউজ করা হয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব, এবং সবশেষে লাইন টু লাইন এক্সপ্লেনেশন অর্থাৎ লাইন বাই লাইন আমরা কবিতাটা পড়ব এবং তার সম্পূর্ণ বাংলায় কীরকম তার মানেটা হবে এবং সেই সঙ্গে সঙ্গে ইংরেজিতেও তার মানেটা কীরকম হবে সেগুলো নিয়ে আলোচনা করব। আর তারপরে থাকছে এখান থেকে সম্ভাব্য কিছু এমসিকিউ কোয়েশ্চেন্স এবং তার অ্যান্সার। ঠিক আছে, তাহলে একদম দেরি না করে চলে যাই প্রথম টপিকে, ইন্ট্রোডাকশন। সরোজিনী নাইডু তিনি ছিলেন an Indian political activist and poet who served as the first governor of United Provinces after India's independence. সরোজিনী নাইডু তার জন্ম এবং মৃত্যু সাল দেওয়া রয়েছে 1879 থেকে 1949। তিনি ছিলেন একজন ভারতীয় রাজনৈতিকভাবে সক্রিয় কর্মী, একজন বলা যেতে পারে, সেই সঙ্গে সঙ্গে একজন কবি, এবং তিনি ইউনাইটেড প্রভিন্সের প্রথম গভর্নর হিসেবে কাজ করেছিলেন ভারতের স্বাধীনতা লাভের পর। সি প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট এগেনস্ট দ্য ব্রিটিশ রাজ। ব্রিটিশ শাসনের কবলে থাকা ভারতের যে স্বাধীনতা আন্দোলন, সেই আন্দোলনে তার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সি ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান টু বি দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যান্ড অ্যাপয়েন্টেড অ্যাজ গভর্নর অফ আ স্টেট। তিনি প্রথম ভারতীয় মহিলা হিসেবে ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং কোনো একটি রাজ্যের রাজ্যপাল হিসেবেও নিযুক্ত হওয়া প্রথম ভারতীয় মহিলা কিন্তু তিনি। শি ইউটিলাইজড হার পোয়েট্রি অ্যান্ড অরেটরি স্কিলস টু প্রমোট উইমেন্স রাইটস অ্যালংসাইড দ্য ন্যাশনালিস্ট মুভমেন্ট। মানে তিনি খুব ভালো যেমন কবিতা লিখতেন, তেমনি তার বক্তব্য রাখার স্কিল বা দক্ষতাও কিন্তু ভীষণ সুন্দর ছিল, এবং সেগুলোকে তিনি কাজে লাগিয়েছিলেন মহিলাদের অধিকার রক্ষার্থে। তার জাতীয়তাবাদী আন্দোলন করার পাশাপাশি এটার জন্যও তারকে কিন্তু মনে রেখেছেন মানুষ। ইন 1917 she sponsored the establishment of the Women's Indian Association. উইমেন্স ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের যে প্রতিষ্ঠা হয়েছিল 1917 সালে, তার পেছনে বড় একটা দায়িত্ব পালন করেছিলেন সরোজিনী নাইডু। She was called the Nightingale of India. এটা তার ডাকনাম বলতে পারো, তার উপনাম বলতে পারো, তার নিকনেম বলতে পারো। নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া নামে তিনি কিন্তু পরিচিত। এরপর কি দেখব, থিম কি আছে কবিতাটার? কবিতাটার থিম হচ্ছে দ্য সেলিব্রেশন অফ ওম্যানহুড, অর্থাৎ নারীত্ব, সেটাকে উদযাপন করা হয়েছে এই কবিতার মধ্যে দিয়ে, এবং খুব সুন্দর একটা ব্যাপার তার মধ্যে রয়েছে, অর্থাৎ ডিফারেন্ট স্টেজেস অফ উইমেন্স লাইফ। একটা নারীর জীবনের যে তিনটে আলাদা আলাদা পর্যায় বা স্টেজ বলা যেতে পারে, যেমন মেইডেন অর্থাৎ কুমারী অবস্থায় তার যে অবস্থাটা, তারপরে ব্রাইড বধূ রূপে তার যে কাজ বা অবস্থা বলতে পারি, আর সবশেষে আসছে মিডিল এজ অর্থাৎ মধ্যবয়সী। আর সেই সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান কালচারটাকেও তিনি কিন্তু এই কবিতার মধ্যে তুলে ধরেছেন। আসলে আমরা দেখব এই কবিতাটার মধ্যে যদিও একজন ব্যাঙ্গল সেলার বা চুড়ি বিক্রেতা বা চুড়িওয়ালা তার চুড়ি বিক্রি করতে এসে কিছু রঙের কথা বলে সেই রঙের চুড়িগুলো দিয়ে কিভাবে বিভিন্ন পর্যায়ের মহিলাদের সঙ্গে সেগুলো মানানসই হয় সেগুলো নিয়ে আলোচনা করেছেন বা সেগুলো নিয়ে বলেছে, এটা কবির দূরদৃষ্টি বলতে পারি, যে রং কিভাবে আমাদের ভাইব্র্যান্ট ইন্ডিয়ান কালচারটাকে তুলে ধরছে এই রঙিন চুড়ির মধ্যে দিয়ে, কাঁচের চুড়ির মধ্যে দিয়ে, সেভাবেই কিন্তু কবিতাটা রয়েছে। এর ফর্মটা হচ্ছে এটা লিরিক্যাল পোয়েম। লিরিক্যাল পোয়েম মানে হচ্ছে গীতি কবিতা, যেগুলো সুরে গাওয়া যায়। কারণ দেখবে 24 লাইন্স আছে, অর্থাৎ 24টা টোটাল লাইন আছে কবিতাটার মধ্যে, ডিভাইডেড ইন্টু 4 স্ট্যাঞ্জাস, যেটা 4টি স্তবকে বিশ্লেষিত করা হয়েছে। ইচ স্ট্যাঞ্জা কনসিস্ট অফ 3 রাইমিং কাপলেটস।
প্রতিটি স্ট্যাঞ্জাতে রয়েছে 3 জোড়া অন্তমিল ছন্দযুক্ত পংক্তি, অর্থাৎ জোড়া মানেই দুটো দুটো করে, অর্থাৎ প্রত্যেকটি স্ট্যাঞ্জাতে 3 জোড়া একদম ছন্দবদ্ধ পদ দিয়ে লেখা, অর্থাৎ মিল আছে, অন্তমিল আছে, যাতে নার্সারি রাইমের মতো করে আমরা পড়তে পারি বা সুর করে গাইতেও পারি, সেই ধরনের কবিতা এটি। আর রাইম স্কিমটা হচ্ছে, দেখো লেখা আছে এ এ বি বি সি সি, এটার মানে আর কিছুই না, প্রথম লাইন দ্বিতীয় লাইন, প্রতিটি স্ট্যাঞ্জাতেই প্রথম দ্বিতীয় লাইন একরকম ছন্দ থাকবে, তারপরের দুটো লাইন অর্থাৎ তৃতীয় চতুর্থ একরকম ছন্দ থাকবে, আর লাস্টে পঞ্চম ষষ্ঠ একরকম ছন্দ থাকবে। সেই জন্য সেই রাইম স্কিমটাকে বলা হয়েছে এ এ বি বি সি সি। এরপরে আসছি অ্যাবাউট দ্য পোয়েম। পাবলিশড ইন 1912, the poetry collection The Bar of Time, the poem The Bengal Sailors expounds the lives of the Bengal sailors as well as Indian women. কবিতাটি প্রকাশিত হয়েছিল 1912 সালের একটা কবিতার কালেকশন বা সংকলন দ্য বার্ড অফ টাইম বলে। সেখান থেকেই কবিতাটা নেওয়া হয়েছে দ্য বেঙ্গল সেলার্স, এবং সেটা এক্সপাউন্ড করেছে, সেটা আমাদের কাছে ইলাস্ট্রেট করেছে, তুলে ধরেছে যারা চুড়ি বিক্রেতা তাদের জীবন যেমন তুলে ধরেছে একদিকে, তেমনি অন্যদিকে ভারতীয় মহিলাদের জীবনটাও কিন্তু সুন্দরভাবে তুলে ধরেছে। দ্য পোয়েম ইজ অ্যাবাউট এ ব্যাঙ্গল সেলার হু হ্যাজ কাম টু সেল হিজ প্রোডাক্টস ইডেস্ট ব্যাঙ্গলস টু এ ফেয়ার নিয়ার এ টেম্পল। কবিতাটি রয়েছে একজন চুড়ি বিক্রেতার কথা, যে কিনা এসেছে কোথায়, তার প্রোডাক্ট বা তার সেই মানে পসরা, বাণিজ্যিক পসরাগুলি বিক্রি করতে একটা মন্দির সংলগ্ন মেলায়। মন্দির সংলগ্ন অঞ্চলে মেলা হয়, আমাদের গ্রামে গঞ্জে বা আমরা শহরের অনেক জায়গাতেই দেখে থাকি, মন্দিরকে ঘিরে মেলা হয়, সেখানে নানান জিনিসের পসরা সাজিয়ে বিক্রেতারা আসেন, সেরকম ফেরিওয়ালা চুড়ি বিক্রি করতেও আসেন। সেরকম কাঁচের চুড়ি বিক্রি করতে এসেছে একজন ব্যাঙ্গল সেলার। তার কাছে কি আছে? হি হ্যাজ ডিফারেন্ট কালার্স অফ ব্যাঙ্গলস, তার কাছে রয়েছে বিভিন্ন রঙের চুড়ি। অ্যান্ড হি ইজ সিঙ্গিং এ সং, তিনি একটা গান গাইছেন, দ্যাট ডেসক্রাইবস, যেটা বর্ণনা দিচ্ছে হুইচ কালার অফ ব্যাঙ্গলস উইল স্যুট হুইচ এজ গ্রুপ অফ উম্যান, অর্থাৎ কোন কোন রঙের চুড়িগুলো কোন কোন বয়সের মহিলাদের পক্ষে সবচেয়ে বেশি মানানসই। এটা হচ্ছে কবিতাটা সম্পর্কে বলা। কিছু কিছু পোয়েটিক ডিভাইস আছে কবিতাটার মধ্যে, আমি পড়ানোর সময় সেগুলো উল্লেখ করব। যেমন রয়েছে সিমিলি, মেটাফোর, অ্যালিটারেশন, পার্সনিফিকেশন, অ্যানাফোরা অ্যান্ড ইমেজারি। সিমিলি আমি যখন পড়াবো তখন সেগুলো নিয়ে আলোচনা করব। মোটামুটিভাবে এইগুলো আমরা খুঁজে পাবো, এই পোয়েটিক ডিভাইসেসগুলো এই কবিতার মধ্যে। এবারে আসছি টেক্সটায়। প্রথম যে স্তবকটি শুরু হচ্ছে এইভাবে, ব্যাঙ্গল সেলার্স আর উই হু বিয়ার আওয়ার শাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার। মানে আমরা হচ্ছি ব্যাঙ্গল সেলার্স, যারা বয়ে নিয়ে আসছি আমাদের চকচকে সেই বোঝা বা ভার একটা মন্দির সংলগ্ন মেলায়। হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট, কারা কিনবে, কারা কারা কিনতে চাও এই ডেলিকেট মানে সূক্ষ্ম, ব্রাইট উজ্জ্বল, রেইনবো টিন্টেড সার্কেলস অফ লাইট। অর্থাৎ রেইনবো টিন্টেড সার্কেলস অফ লাইট মানে রামধনুর রঙে প্রতিফলিত হওয়া এই আলোর গোলক, এগুলো কারা কিনতে চাও, তার মানে চুড়িগুলোকে এখানে এভাবে উল্লেখ করেছে। লাস্ট্রাস টোকেনস অফ রেডিয়েন্ট লাইভস, যেগুলো উজ্জ্বল, টোকেন্স মানে মেমেন্টো, আমরা কোথাও গেলে সেখান থেকে যে জিনিসটা কিনি সেটাকে টোকেন বা মেমেন্টো বলা হতে পারে। এটা যেন রেডিয়েন্ট লাইভসেরই একটা টোকেন, মানে উদ্দীপিত জীবন, প্রাণবন্ত জীবন, উজ্জ্বল প্রাণোচ্ছল জীবনের একটা উজ্জ্বল প্রতীক বলা যেতে পারে এই চুড়িগুলোকে। কাদের জন্য সেটা? ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস। এখানে খেয়াল করো কয়েকটা জিনিস রয়েছে এখানে। এই যে রেইনবো টিন্টেড সার্কেলস বলেছে, শাইনিং লোডস বলেছে, এগুলো প্রত্যেকটি হচ্ছে মেটাফোর। এখানে কিন্তু পোয়েটিক ডিভাইসেস যেটা ব্যবহার হয়েছে সেটা হচ্ছে মেটাফোর। কেন মেটাফোর? তার কারণ হচ্ছে এগুলোকে ডিরেক্ট কম্পেয়ার করা হয়েছে, ডিরেক্ট কম্প্যারিজন আছে, সেই কারণে এগুলো মেটাফোর বলা হয় এই ধরনের ফিগার অফ স্পিচকে। যাই হোক, তাহলে প্রথম স্ট্যাঞ্জাতে আমরা যদি বলতে চাই কি বললাম আরেকবার বলে দিই, যে
ব্যাঙ্গল সেলার্সরা বলছে যে উই আর দ্য ব্যাঙ্গল সেলার্স, উই ক্যারি শাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার, অলদো carrying so many bangles on foot is heavy, we are happy. We are happy to sell it. Our bangles are bright and delicate, and there is a rainbow-like reflection in them. These shining bangles, এই যে শাইনিং ব্যাঙ্গলস গুলোর কথা বলেছে, এগুলো কিন্তু কোনো একটা জিনিসকে সিম্বলাইজ করছে। কোন জিনিসটাকে সিম্বলাইজ করছে? না, দ্য হ্যাপি অ্যান্ড লাস্ট্রাস লাইভস অফ আওয়ার ডটার্স অ্যান্ড উইমেন। তাহলে এইখান থেকে আমরা কি পেলাম থিমটা, বা এই কোন থিমের কোন জিনিসটা দেখতে পেলাম? না, দিজ শাইনিং ব্যাঙ্গলস সিম্বলাইজ দ্য হ্যাপি লাইভস অফ ডটার্স অ্যান্ড উইমেন অ্যান্ড ইট রিপ্রেজেন্টস ভাইব্রেন্ট ইন্ডিয়ান কালচার। এরা হচ্ছে মহিলাদের এবং কন্যাদের যে আনন্দের জীবনটাকে যেমন প্রতীকী একটা অর্থে আমাদের কাছে তুলে ধরছে, তেমনি উজ্জ্বল যে ভারতীয় সংস্কৃতি সেটাকেও কিন্তু তুলে ধরা হয়েছে এই স্ট্যাঞ্জার মাধ্যমে। আসছি পরের স্ট্যাঞ্জায়। সাম আর মিট ফর আ মেইডেন্স উইস্ট, আরো কিছু কিছু আছে চুড়ি যেগুলো কাদেরকে শুট করবে? মেইডেন, একটা কুমারী মেয়েদের চুড়ি, মানে কবজিতে যেগুলো শোভা পাবে। সেগুলো কি কি রঙের হবে? সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্টস। প্রথমে কিছু আছে যেগুলো সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, অর্থাৎ কি? পাহাড়ি অঞ্চলের কুয়াশা যেমন হালকা নীল এবং একটা রূপলি রঙের একটা আবছা, একটা অন্ধকারাচ্ছন্ন একটা পরিবেশ তৈরি করে, সেই ধরনের কিছু কিন্তু কালার এখানে ব্যবহার করা হয়েছে। এটা একটা ইমেজারিও বটে। মাউন্টেন মিস্ট, আমরা কথাটা বলার সঙ্গে সঙ্গে আমাদের ইমেজের মধ্যে সেই ছবিটা কিন্তু চলে আসছে। তোমরা বুঝতে পারবে কোন জিনিসটা বলছি ভিডিওটা দেখলেই। আর কি? সাম আর ফ্লাস্ট লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম। কিছু আছে ফ্লাস্ট লাইক দ্য বার্ডস, অর্থাৎ এখানে বলা হচ্ছে যেটা, সেটা হচ্ছে ফ্লাস্ট লাইক বার্ডস মানে কি? একেবারে রেডিশ পিঙ্কিশ একটা কালার, যেটা ফুলের কুঁড়িগুলি প্রস্ফুটিত হয়ে ওঠার আগের অবস্থাটা, অর্থাৎ এটাও একটা প্রতীকী। এটাও কিন্তু বার্ডস দ্যাট ড্রিম যখনই আমরা বলছি, এখানেও কিন্তু আমরা সেই ইমেজারিটার কথা মনে করছি। বা ফ্লাস্ট লাইক, এই যে লাইক কথাটা যখনই বলেছি, বা সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, এই যে অ্যাজ এবং লাইক এইগুলো দিয়ে যখন কম্পেয়ার করছি, এটাকে কিন্তু বলা হয় সিমিলি। তাহলে ইমেজারিও যেমন আছে, এখানে সিমিলিও রয়েছে। তাহলে কিছু কিছু আছে চুড়ি যেগুলো হালকা লাল বা গোলাপি বর্ণের, যেগুলো কি হয়? সেই ফুলের কুঁড়ি, যেই ফুল প্রস্ফুটিত হয়ে ওঠার আগে, মানে দে ড্রিম অ্যাবাউট ম্যাচিউরিং ইনটু গর্জাস ফ্লাওয়ার্স। তারাই তো বার্ডস বা কলি বা কুঁড়ি বলা যেতে পারে। তো সেই রকম অবস্থা হয় যাদের, সেই কুমারী মেয়েদের জন্য কিন্তু সেই রকম রংটা এখানে রয়েছে যেটা তাদেরকে শুট করবে। অর্থাৎ সেই বলা যেতে পারে যে তাদেরকেও পূর্ণাঙ্গ নারী হয়ে প্রস্ফুটিত হয়ে ওঠার আগের অবস্থাটাকে সিম্বলাইজ করছে। সেই জন্য কিছু লাল এবং পিঙ্ক কিছু চুড়িও কিন্তু তাদের কাছে রয়েছে। অন দ্য ট্র্যাঙ্কুইল ব্রাউ অফ আ উডল্যান্ড স্ট্রিম, এটা তুলনা করে বলেছে যে সাম আর ফ্লাস্ট লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম অন দ্য ট্র্যাঙ্কুইল ব্রাউ অফ আ উডল্যান্ড স্ট্রিম। ট্র্যাঙ্কুইল ব্রাউ অফ আ উডল্যান্ড স্ট্রিম মানে কি? কোনো একটা পাহাড়ি বা বনপথ দিয়ে যে নদী বয়ে যায়, সেই নদী পথের দুপাশে যে পাড়টা থাকে, নদীর পাড়, সেটাকেই বলা হচ্ছে এখানে ট্রাঙ্কুইল ব্রাউ। যেন একেবারে প্রশান্ত একটা ভূমিরূপ সেখানে রয়েছে আর কি। অর্থাৎ প্রশান্ত হয়ে ফোটার আগে, প্রশান্ত অবস্থায় যাওয়ার আগে তাদের যে মনের মধ্যেকার অবস্থাটা, সেটাকে এখানে এইভাবে কম্প্যারিজন করে করে বা বিভিন্ন রকমের ইমেজারি দিয়ে প্রতীকী করে সিম্বলাইজ করে সেটা বলা হয়েছে। Some are aglow with the bloom that cleaves to the limpid glory of a newborn leaves. আর কিছু কিছু আরো উজ্জ্বল প্রতিভাত হচ্ছে সেই ফুল প্রস্ফুটিত হয়ে ওঠার আগে, ঠিক যেন মনে হচ্ছে টু দ্য লিম্পিড গ্লোরি অফ নিউবর্ন লিভস, মানে নতুন যে পাতা, সদ্য গজানো পাতার যে লিম্পিড গ্লোরি বলা যেতে পারে, স্বচ্ছ যে একটা আভা দেখতে পাওয়া যায়, ক্লিয়ার যে স্বচ্ছতা, অর্থাৎ পিওরিটি, ট্রান্সপারেন্সি, এইগুলো কিন্তু এখানে প্রতিভাত হচ্ছে
এই লাইনগুলোর মধ্যে দিয়ে একটা কুমারী মেয়ের অবস্থাটাকে বোঝানোর মতো করি। অর্থাৎ আমি এক কথায় বলতে পারি এখানে যেমন ট্রাঙ্কুইল ব্রাউ অফ আ উডল্যান্ড স্ট্রিম, এখানে কিন্তু এটা একটা পার্সনিফিকেশনও বটে। তাহলে আমরা এই স্ট্যান্ডায় কি বুঝলাম বা কি পড়লাম, যে এখানে ব্যাঙ্গল সেলার্সটা যেন বলতে চাইছেন দ্য কালার্স অফ আওয়ার ব্যাঙ্গলস suits the need of women in different stages of their lives। দিয়ে তার মধ্যেই বলেছে সাম আর বলে যে কথাগুলো বলছে, যেমন ফর ইয়াং মেডেন্স, কুমারী মেয়েদের জন্য দিজ আর দ্য বেস্ট ব্যাঙ্গলস, এইগুলি সবচেয়ে ভালো। কোনগুলি? পরপর বলে গেছে দেখো। প্রথমত দ্য ব্যাঙ্গলস হুইচ আর অ্যাজ সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, সেই সমস্ত চুড়ি যেগুলো ঠিক পাহাড়ি কুয়াশা ঘেরা একটা পর্বতাঞ্চলের যে কুয়াশা ঘেরা একটা মানে অদ্ভুত মিস্টিক একটা পরিবেশ তৈরি হয়, সেই ধরনের নীল এবং রূপলি রঙের সেই চুড়ি। আর কি? দ্য ব্যাঙ্গলস দ্যাট আর ব্লাস পিঙ্ক অ্যাজ দ্য ড্রিমি বার্ডস দ্যাট গ্রো কামলি বাই দ্য ফরেস্ট রিভার, অর্থাৎ যেগুলো কোনো জঙ্গলের নদীর পাশে ধীরে ধীরে বেড়ে বড় হয়ে ওঠে, সেই রকমের ব্লাস পিঙ্ক কিছু চুড়িও রয়েছে, মানে সেই রকম ফুলের মতো বা কুঁড়ির মতো ব্লাস পিঙ্ক কালারের কিছু চুড়িও রয়েছে যেগুলো শুট করবে। এটা 2 নম্বর। আর 3 নম্বর কি? দ্য ব্যাঙ্গলস দ্যাট আর অ্যাজ গ্রিন অ্যাজ দ্য নিউ বর্ন লিভস, অর্থাৎ এমন কিছু ব্যাঙ্গলস যেগুলো ঠিক নতুন গজানো পাতার মতোই হালকা সবুজ বর্ণের। তাহলে এই 3 ধরনের চুড়ি শুট করবে কাদের? কুমারী মেয়েদের, সেটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে। যাচ্ছি 3 নম্বর স্ট্যান্ডায়। এরপরে বলছে সাম আর লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন, তার মধ্যে কয়েকটা আছে সূর্যালোকিত কর্নফিল্ডের কালারের, অর্থাৎ একটা হালকা হলুদ বর্ণের যে রংটা হয় সেই রঙের। সানলিট কর্ন মানে সূর্যালোকিত ভুট্টা ক্ষেতের ওপর যখন পড়ে সেই কালারটা যেমন আসে, অর্থাৎ সেরকম একটা ঈষৎ হলুদাভ বর্ণের রং কিন্তু সেখানে রয়েছে তাদের কাছে চুড়ি। সেগুলি কাদের জন্য ইম্পর্টেন্ট না? মিট ফর আ ব্রাইড অন আর ব্রাইডাল মর্ন, যেটা যেন ঠিক একটা নববিবাহিত বধূর সেই কোনো এক সকালের আবেগের মতোই বলা যেতে পারে, তাকে শুট করবে এটা। সাম লাইক দ্য ফ্লেম অফ আর ম্যারেজ ফায়ার, আবার কিছু আছে আবার তার বিয়ের সময় যে অগ্নিকুণ্ডের যেটা জ্বলে সেই অগ্নিকুণ্ডের শিখার মতো রঙের কিছু চুড়ি আছে, ভাইব্রেন্ট কালার এটাও। অর রিচ উইথ দ্য হিউ অফ আর হার্টস ডিজায়ার, বা বলা যেতে পারে যে তার মনের যে আকাঙ্ক্ষা বা ইচ্ছা, তার যে আভা, তার যে মানে বলা যেতে পারে তার যে গ্লো, সেইটাতে সম্পৃক্ত হয়ে থাকা সেরকম রঙেরও চুড়ি রয়েছে। টিঙ্কলিং, লুমিনাস, টেন্ডার অ্যান্ড ক্লিয়ার। টিঙ্কলিং মানে সবসময় ঝিনঝিন করে আওয়াজ হচ্ছে, রিন রিন করে আওয়াজ হচ্ছে চুড়ির। লুমিনাস মানে গ্লোয়িং, একটা আলো যেন তার মধ্যে থেকে ঠিকরে পড়ছে। টেন্ডার মানে সেগুলো খুব সফট, অ্যান্ড ক্লিয়ার মানে স্বচ্ছ। লাইক ঠিক যেমন লাইক আর ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার, তার সেই বধূসুলভ হাসি এবং কান্নার মতোই এইরকম ধরনের কোয়ালিটিস রয়েছে তার কাছে। তাহলে এখানে আমরা কি কি পাচ্ছি? এখানে দেখো কিছু ইমেজারি তো রয়েছে, ওই যে টিঙ্কলিং, লুমিনাস, টেন্ডার অ্যান্ড ক্লিয়ার কথাগুলো বললি যে ইমেজগুলো তৈরি হচ্ছে, এখানে ইমেজারির ব্যবহার হচ্ছে। তারপরে অ্যালিটারেশন আছে, দেখো হ শব্দের অ্যালিটারেশন ওই লাইনটায়, রিচ উইথ দ্য হিউ অফ আর হার্টস ডিজায়ার, এই কথাটা যখনই বলছি যে হ শব্দটা বারবার রিপিটেশন হচ্ছে, এটাকে বলে অ্যালিটারেশন। এবং কি আছে? মেটাফোর তো রয়েছে, ব্রাইডাল লাফটার, ব্রাইডাল টিয়ার, এই কথাগুলো মেটাফরিক্যাল ইউজ, এগুলো রয়েছে। তাহলে এই ডিভাইসেসগুলো ছাড়া আমরা যেটা পড়বো এখানে, যেটা বুঝবো সেটা হচ্ছে যে কিছু ব্যাঙ্গলস, দ্য ফলোয়িং ব্যাঙ্গলস শুট দ্য নিডস অফ আ নিউ ব্রাইড বা নিউলি ওয়েড ব্রাইড। কোনগুলো সেগুলো দেখি, এক এক করে দেখে নেওয়া যাক। 3 ধরনের আছে। প্রথমত, দ্য ব্যাঙ্গলস হুইচ আর ইয়েলো অ্যান্ড রেড অ্যাজ আ ব্রাইটলি লিট কর্নফিল্ড। কর্নফিল্ডের রঙের মতো এক ধরনের রয়েছে। আর কি দ্বিতীয়ত কোনগুলো রয়েছে?
Bangles that are as bright as the flame of our marriage fire and the desire of our heart's desire of our heart বলা যেতে পারে, তার হৃদয়ের যে আকাঙ্ক্ষা, তার হৃদয়ের যে অনুভূতি এবং তার বিয়ের সময়ের জ্বলতে থাকা সেই যে রং, আগুনের রং, সেই অগ্নিশিখার অগ্নিকুণ্ডের রঙের মতোই যেন সেরকম একটা হিউ রয়েছে, তার মধ্যে আভা রয়েছে, সেরকম ধরনের কিছু চুড়ি। আর থার্ড কি, দিস ব্যাঙ্গলস আর উইদাউট এনি প্রিটেন্স, এই চুড়িগুলো, এই ধরনের চুড়িগুলোর মধ্যে কোনো ভণ্ডামি নেই, কোনো গাইল নেই, তারা গাইললেস, কোনো ভণ্ডামি নেই, প্রিটেনশনলেস, জাস্ট লাইক হার লাফটার অ্যান্ড টিয়ার্স, তার হাসি এবং কান্নার মতোই, তার মধ্যেও যেমন কোনো রংঢং নেই, কোনো ভণ্ডামি নেই, এখানেও ঠিক যেমন তেমনই। দে টিঙ্কল, গ্লো, দে আর সফট অ্যান্ড ক্লিয়ার। তাহলে এইখানে থিমটা বলা যেতে পারে কিন্তু দেখো ট্রানজিশন, মানে কুমারী অবস্থা থেকে যে বধূ হয়ে গেল, সেই জন্যই বলছি দিজ লাইনস শো দ্য ট্রানজিশন অফ আ মেইডেন ইনটু এ নিউলি ওয়েড ব্রাইড, নিউলি ম্যারিড ব্রাইড রাদার, সদ্য বিবাহিতা কোনো বধূ কুমারী অবস্থা থেকে তার এই যে ট্রানজিশনটা এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এই চুড়িগুলোর মধ্যে দিয়ে। আসছি সর্বশেষ স্ট্যাঞ্জায়। সাম আর পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে, কিছু হচ্ছে পার্পল কালারের, অর্থাৎ পার্পল মানে তো বুঝতেই পারছো বেগুনি, এবং গোল্ড ফ্লেকড গ্রে মানে একটু ধূসর, যার মধ্যে গোল্ড ফ্লেকড মানে এখানে সোনালী বর্ণের কিছু ছোঁয়া রয়েছে, ডট রয়েছে এভাবে বলতে পারি। ফর শি, এটা হচ্ছে তার জন্য, হু হ্যাজ জার্নিড থ্রু লাইফ মিডওয়ে, যে তার জীবনের মাঝামাঝি মধ্য বয়সে এসে উপস্থিত হয়েছে এতটা জার্নি করে। হুজ হ্যান্ডস হ্যাভ চেরিশড, হুজ লাভ হ্যাজ ব্লেসড, যার হাত লালিত পালিত করেছে, যার ভালোবাসা মানে ছড়িয়ে পড়েছে গোটা সংসারে, ছেলে মেয়েদের উপরে। অ্যান্ড ক্র্যাডলড ফেয়ার সন্স অন হার ফেইথফুল ব্রেস্ট, তাদের ছোট্ট ছোট্ট ছেলেদের ক্র্যাডলড মানে আশ্রয় দিয়েছে বলতে পারি, ঘুম পাড়িয়েছে, অন হার ফেইথফুল ব্রেস্ট, তার বিশ্বস্ত কোলে নিয়ে, বুকে নিয়ে, সেই সব মায়েদের জন্য। অ্যান্ড সার্ভস হার হাউস হোল্ড ইন ফ্রুটফুল প্রাইড, এবং যথেষ্ট আত্মমর্যাদার সঙ্গে, আত্মগৌরবের সঙ্গে সে তার ডোমেস্টিক ডিউটির সমস্ত কিছু পালন করেছে। অ্যান্ড ওরশিপস দ্য গডস অ্যাট হার হাজব্যান্ড সাইড, তার স্বামীর পাশে বসে ঈশ্বরের উপাসনা করেছে। এই ধরনের যে মহিলারা, তাদেরকে শুট করবে যেরকম চুড়ি, সেগুলো হচ্ছে পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে, এইগুলোই এখানে বলা রয়েছে। তাহলে এইখানে আমরা কি পাবো? এখানে একটা অ্যানাফোরা বলে যেটা বলেছিলাম, খুব ভালো করে খেয়াল করো, এখানে দেখো লাস্টের তিনটে লাইন দেখো, অ্যান্ড ক্র্যাডলড ফেয়ার সন্স অন আর ফেইথফুল ব্রেস্ট অ্যান্ড সার্ভস আর হাউসহোল্ড ইন ফ্রুটফুল প্রাইড অ্যান্ড ওরশিপস দ্য গডস অ্যাট আর হাজব্যান্ড সাইড। এই যে অ্যান্ড দিয়ে যোগ করা হয়েছে লাইনগুলো, এগুলোকে ফিগার অফ স্পিচে বলা হয় অ্যানাফোরা। আর কি এখানে তাহলে আমরা কি পেলাম ফাইনালি? In the final stanza, the purple and grey bangles marked with golden dots will suit the following women the best. এটা এই ধরনের মহিলাদের জন্য সবচেয়ে ভালো মানাবে। কাদের জন্য? হু আর মিডল এজেড মাদার, এক নম্বর, যারা মধ্যবয়সী মা হয়েছেন। হু হ্যাজ গিভেন বার্থ টু চিলড্রেন, হু ইজ ফেইথফুল টু হার হাজব্যান্ড, স্বামীর প্রতি, সন্তানের প্রতি তারা যত্ন, দায়িত্বশীল, স্নেহশীল, এগুলো যারা। হু প্রাউডলি টেক্স কেয়ার অফ আর হাউস হোল্ড, যে খুব আত্মমর্যাদার সঙ্গে তার গোটা ঘরের দায়িত্ব সামলে রাখেন গৃহকর্ত্রী হিসেবে। হু সিটস বিসাইড হার হাজব্যান্ড অ্যান্ড প্রেজ গড ইন ইউনিশন টুগেদার, বলা যেতে পারে, যে তার স্বামীর পাশে বসে ঈশ্বরের কাছে উপাসনা করে, আরাধনা করে, একাত্ম হয়ে একসাথে বসে, ঠিক তাদের জন্যই খুব উপযুক্ত হচ্ছে এই ধরনের ব্যাঙ্গলসগুলো। কোন ব্যাঙ্গলসগুলো? যেগুলোর কথা এই স্ট্যান্ডাতে বলা হয়েছে। তাহলে এখানে কি সিম্বলাইজ করছে? খুব ভালো করে দেখো, ট্র্যাডিশন অ্যান্ড রিলিজিয়ন, আমাদের যে ঐতিহ্য, আমাদের যে ধর্মীয় ভাবনা, সেইগুলোকে ফুটিয়ে তুলেছে এই লাইনসগুলোর মধ্যে দিয়ে। মানে অ্যাকচুয়ালি উনি তো শুধুমাত্র কবি হিসেবেই বিখ্যাত তা নন, কবিদের কল্পনা শক্তির কথা আমরা সবাই জানি, সুন্দরভাবে তারা নিজেদের ভাবনাটাকে ব্যক্ত করতে পারেন।
আর এখানে তিনি যেহেতু মহিলাদের সম্পর্কেও তিনি অনেক কিছু কাজ করেছেন, তিনি মহিলাদের কথা তুলে ধরেছেন জনসমক্ষে, তাই তার এই কবিতাটার মধ্যেও, দ্য ব্যাঙ্গল সেলার্সের মধ্যেও কিন্তু আমরা সেই যে একটা বলতে পারি যে ফেমিনিস্ট যে অ্যাটিটিউডটা তার, সেটাও কিন্তু ফুটিয়ে তুলেছেন এবং কত সুন্দরভাবে তিনি 3টে স্তরের মহিলাদের কথা এখানে আমাদের সামনে তুলে ধরেছেন, যে তাদের কোন কোন চুড়িগুলো তাদের পক্ষে সবচেয়ে বেশি মানানসই হবে এবং কেন হবে, সেইগুলো নিয়ে খুব সুন্দরভাবে কবিতাটার মধ্যে কিন্তু আলোচনা করা হয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ, এতক্ষণ ধরে তোমরা যে কবিতাটা শুনলে তোমাদেরকে ধন্যবাদ জানাই শোনার জন্য। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি তারপরেও কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে কোন কোন জায়গাগুলো তোমাদেরকে বুঝতে তোমাদের একটু অসুবিধা হয়েছে, তাহলে তোমাদের জন্য আবার কোনো ভিডিও নিয়ে আমি নিশ্চয়ই আসবো। তাহলে লেট আস ডিসকাস সাম এমসিকিউ টাইপ কোয়েশ্চেন্স অ্যান্ড আনসার ফ্রম দিস বিউটিফুল পোয়েম। এই সুন্দর কবিতার থেকে কিছু এমসিকিউ টাইপ কোয়েশ্চেন এবং অ্যান্সার নিয়ে এবার আমাদের আলোচনা করা যাক। এবং একটা ভিডিওর মধ্যেই কিন্তু তোমাদের চেষ্টা করেছি সমস্ত বিষয়গুলি কমপ্লিট করার। অবশ্যই তোমরা জানিও আমাকে তোমাদের কেমন লেগেছে। ঠিক আছে, চলো এমসিকিউ গুলো এবারে শুরু করা যাক। এবারে আলোচনা করে নেওয়া যাক দ্য ব্যাঙ্গল সেলার্স থেকে সম্ভাব্য এমসিকিউ গুলো। দেখা যাক পরপর, উত্তরও এখানেই বলে দেওয়া হবে। হোয়াট ওয়াজ দ্য নিকনেম অফ সরোজিনী নাইডু? নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া, কুইন অফ পোয়েট্রি, লেডি অফ ফ্রিডম না প্রিন্সেস অফ লিটারেচার? নিশ্চয়ই বুঝতে পারছো, এখানে এটা উত্তর হবে অপশান এ, নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া। পরেরটা দেখা যাক। দ্য ব্যাঙ্গল সেলার্স অফ সরোজিনী নাইডু ইজ ইনক্লুডেড ইন দ্য গোল্ডেন থ্রেশোল্ড, দ্য ফেদার অফ দ্য ডন, দ্য বার্ড অফ টাইম, দ্য ব্রোকেন উইং? উত্তর অপশন সি, দ্য বার্ড অফ টাইম। হাউ মেনি লাইন্স আর দেয়ার ইন দ্য ব্যাঙ্গল সেলার্স? কবিতাটিতে কতগুলি লাইন রয়েছে? 20 লাইন্স, 24 লাইন্স, 30 লাইন্স না 50 লাইন্স? এটাও তোমরা পারবে, 24 লাইন্স। হাউ মেনি স্ট্যাঞ্জাস আর দেয়ার ইন দ্য ব্যাঙ্গল সেলার্স? 2 স্ট্যাঞ্জাস, 3 স্ট্যাঞ্জাস, 4 স্ট্যাঞ্জাস, 5 স্ট্যাঞ্জাস? এখানে রয়েছে, আমরা করলাম আজকেই 4টে স্ট্যাঞ্জা, 4 স্ট্যাঞ্জাস। ইচ স্ট্যাঞ্জা অফ দ্য ব্যাঙ্গল সেলার্স কনসিস্ট অফ? প্রতিটি স্ট্যাঞ্জাতে কতগুলি করে লাইন রয়েছে? 3 লাইন, 4 লাইন্স, 5 লাইন না 6 লাইন্স? এখানে উত্তরটা সোজা, 6 লাইন্স। হয়ে গেল 5টা প্রশ্ন। দেখি পরবর্তী কি রয়েছে। দ্য রাইম স্কিম অফ ইচ স্ট্যাঞ্জা অফ দ্য ব্যাঙ্গল সেলার ইজ? রাইম স্কিমটা কি রয়েছে? এবি এবি এবি, এবি সি এ বি সি, এ এ বি বি সি সি না এবি সি ডি এবি? এটাও তোমাদেরকে বলে দিয়েছি, অপশন সি হবে রাইট আনসার। হোয়াট ইজ বিং রেফার্ড টু অ্যাজ শাইনিং লোডস? এখানে শাইনিং লোডস বলতে কোন জিনিসগুলোকে বোঝানো হচ্ছে? খুব সহজ, দ্য বাস্কেটস, দ্য বেবিজ, দ্য ব্যাঙ্গলস, নান? অফকোর্স এখানে অপশন সি উত্তর হবে, দ্য ব্যাঙ্গলস। দ্য ফ্রেজ রেইনবো টিন্টেড সার্কেলস অফ লাইট রেফার্স টু? এটাও একই উত্তর। মাল্টি কালার্ড ব্যাঙ্গলস এখানে উত্তর হবে অপশন বি, আর কিচ্ছু না। 9 দাগে রয়েছে, ইন দ্য ব্যাঙ্গল সেলার্স ব্যাঙ্গলস আর টোকেনস অফ? কোন কথাটা বলা হয়েছিল? ডাল লাইভস, রেডিয়েন্ট লাইভস, স্লো লাইভস না ফাস্ট লাইভস? অবশ্যই উত্তর হবে রেডিয়েন্ট লাইভস। 10টা ছিল, সিলভার অ্যান্ড ব্লু কালার্স সিম্বলাইজ? সিলভার এবং ব্লু কালারটা কোন স্টেজটাকে সিম্বলাইজ করছে দেখা যাক। দ্য ফ্রেশনেস অফ ওল্ড লেডিস, দ্য ফ্রেশনেস অফ ইয়াং মেডেন্স, দ্য ফ্রেশনেস অফ ম্যাচিওর লেডিস না দ্য ফ্রেশনেস অফ রিভার্স? অফকোর্স এটা অপশন বি, দ্য ফ্রেশনেস অফ ইয়াং মেডেন্স। 11 দাগটা দেখে নেওয়া যাক। দ্য গোল্ডেন অর ইয়েলো কালার্ড ব্যাঙ্গলস আর সুটেবল ফর এ উইডো, অ্যান ওল্ড লেডি, অ্যান এক্সপিরিয়েন্স লেডি না এ ব্রাইড? অবশ্যই অপশন ডি, এ ব্রাইড। 12 দাগে রয়েছে, দ্য ব্যাঙ্গলস অফ পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে কালার স্যুট টু? এটা আনম্যারিড গার্লস, মিডিল এজড ওমেন, ওল্ড ওমেন না নিউলি ওয়েডেড গার্ল? অবশ্যই এটা 4র্থ স্ট্যাঞ্জাতে গিয়ে একদম ছিল, তার মানে মিডিল এজড ওমেন, মিডিল এজড ওমেন। সিলভার অ্যান্ড ব্লু কালার্ড ব্যাঙ্গলস রেপ্রেজেন্ট এ ব্রাইডস ডিজায়ার, এ মেডেন্স পিউরিটি, এ মাদার্স ম্যাচুরিটি না এ চাইল্ড ইনোসেন্স? কোনটা হবে? সিলভার অ্যান্ড ব্লু কালার যখনই বলেছে
তখনই সেটা চলে যেতে হবে মাউন্টেন মিস্টের সঙ্গে কম্পেয়ার করা ছিল, তার মানে এ মেডেন্স পিওরিটি। রেইনবো টিন্টেড সার্কেলস অফ লাইট ইজ এ ড্যাশ ফর ব্যাঙ্গলস। এটা আমি পড়ানোর সময় বলেছিলাম, এটা হবে মেটাফোর। এ ব্রাইডস ডিজায়ার ইজ সিম্বলাইজড বাই, ব্রাইডস ডিজায়ারটা এখানে কোনগুলোর মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে? ট্র্যাঙ্কুইল ব্রাউ অফ আ উডল্যান্ড স্ট্রিম নিশ্চয়ই নয়, ফিল্ডস অফ সানলিট কর্ন, ফ্লেম অফ আর ম্যারেজ লাইফ, নিউবর্ন লিভস। তো ব্রাইডস ডিজায়ার এখানে সিম্বলাইজ করা হয়েছে ফ্লেম অফ আর ম্যারেজ লাইফ দিয়ে। ব্যাঙ্গলস ব্রিং টু ওমেন্স ড্যাশ টু ওমেন্স লাইফ, এখানে কোনটা হতে পারে? কালার, হ্যাপিনেস, প্রাইড না স্যাডনেস? এটা হ্যাপিনেসটাই অ্যাপ্রোপ্রিয়েট হবে। এরপরে রয়েছে হাউ মেনি স্টেজেস অফ ওমেন্স লাইফ আর রিফ্লেক্টেড ইন দ্য পোয়েম। কতগুলো স্টেজের কথা বলা হয়েছে? অফকোর্স 3 স্টেজেস, এটা নিয়েই গোটা কবিতাটা। তারপরে হোয়াট ডাজ ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার ইন্ডিকেট? হাসি এবং কান্না বধূ সুলভ, নববধূ সুলভ, কোনটা হবে? ম্যাডনেস নিশ্চয়ই নয়, হ্যাপিনেস হতে পারে, স্যাডনেস নিশ্চয়ই, শুধু স্যাডনেস বা শুধু হ্যাপিনেসকে বোঝাচ্ছে না, তার মানে অবশ্যই অপশন ডি, ব্রাইডস মিক্সড ইমোশনস। দ্য পার্পল অ্যান্ড গ্রে কালার্ড ব্যাঙ্গলস সিগনিফাই লয়ালটি অ্যান্ড ম্যাচুরিটি, বিউটি অ্যান্ড পিওরিটি, লাভ অ্যান্ড ডিজায়ার না হ্যাপিনেস অ্যান্ড পিস? অবশ্যই লয়ালটি অ্যান্ড ম্যাচুরিটি এটাকেই ইন্ডিকেট করছে, বিশ্বস্ততা এবং পরিপূর্ণতা। আর সবশেষে আসছি, দ্য রেডিস ব্যাঙ্গলস আর কম্পেয়ার টু সানলিট কর্ন, নিউবর্ন লিভস, বার্ডস দ্যাট ড্রিম না ম্যারিড লাইফ? অবশ্যই সেই কলি যেটা স্বপ্ন দেখে ফুল হয়ে প্রস্ফুটিত হওয়ার, সেটার কথাই বলছে, অতএব অপশন সি হচ্ছে রাইট আনসার। ঠিক আছে, তাহলে এই ছিল আজকে টোটাল ক্লাস। আশা করি তোমাদেরকে কিছুটা হলেও হেল্পফুল হবে এই ভিডিওটা তোমাদের কাছে। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং সেই সঙ্গে সঙ্গে এসবিটি অনলাইন টিচিং চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং সেই সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে আমার পরবর্তী এই ধরনের ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে খুব সহজেই পেতে পারো। তাহলে আজ এই পর্যন্তই থাক। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি আবার কোনো একটা অধ্যায় নিয়ে আমাদের দেখা হচ্ছে ক্লাস 11-এর নতুন কোনো ক্লাসে।